নমস্কার সবাইকে। একটা বিশাল বড় ঘটনা ঘটেছে। ফ্রেঞ্চ নেভি ক্যাপচার করেছে একটা অয়েল ট্যাঙ্কার শিপকে, যেটা ভারতের দিকে আসছিল রাশিয়ান ক্রুড অয়েল নিয়ে। শিপটার নাম হলো বোরাকে। আবার পুষ্পাও নাকি নাম দেওয়া হয়েছে। বুঝতে পারলেন আশা করি নামের রেফারেন্সটা। ট্যাঙ্কারটাকে ধরার পেছনে ফ্রান্স কারণ হিসেবে বলেছে যে এই ট্যাঙ্কারটা নাকি কিছুদিন আগেই ইউজ করা হয়েছিল ইউরোপিয়ান দেশ ডেনমার্কের দিকে ড্রোন লঞ্চ করতে। মানে রাশিয়া নাকি এই ট্যাঙ্কারটাকে ব্যবহার করেছিল ডেনমার্কের দিকে ড্রোন লঞ্চ করতে। সাথে ফ্রান্স আবার মেরিটাইম জুরিডিকশন বা মেরিটাইম লয়ের ব্যাপারটাও এখানে ইনক্লুড করেছে। কতটা ক্রিটিক্যাল এই ডেভেলপমেন্টটা জেনে। অ্যাকচুয়ালি এই অয়েল ট্যাঙ্কারটা 7.5 লক্ষ ব্যারেল ক্রুড অয়েল নিয়ে রওনা দিয়েছিল রাশিয়ার প্রিমক্স পোর্ট থেকে, ভারতের বাদিনার পোর্টের দিকে আসছিল। ম্যাপে যদি দেখেন, এই হলো রাশিয়ার প্রিমক্স পোর্ট। এখান থেকে বাল্টিক সি হয়ে আটলান্টিক ওশান পার করে ভারতের গুজরাতের দিকে আসছিল। বাট মাঝপথেই ফ্রান্সের এই পাশ দিয়ে আসার সময় ফ্রেঞ্চ নেভি ট্যাঙ্কার শিপটার পথটাকে আটকে দেয়, দিয়ে শিপটায় উঠে ক্যাপচার করে নেয় দুজন ক্রু মেম্বারকে, একজন পাইলট আর আরেকজন হলো ফার্স্ট মেট। প্রথমে বলা হয়েছিল দুজনেরই ন্যাশনালিটি আননোন, মানে ন্যাশনালিটির ব্যাপারে ঠিক করে কোনো কিছু জানা যাচ্ছিল না। এখন নিউজ সামনে আসছে যে দুজনেই নাকি চাইনিজ। ফ্রেঞ্চ নেভি আবার ক্লেম করেছে যে এই ট্যাঙ্কারটা নাকি আবার রাশিয়ান শ্যাডো ফ্লিটের পার্ট। মানে সিম্পল করে বললে রাশিয়ার শ্যাডো ফ্লিটের মাধ্যমে ক্রুড অয়েল পাঠাচ্ছিল ভারতের দিকে, যাতে ক্রু মেম্বার আবার চাইনিজ। বুঝতে পারছেন আশা করি যে লিঙ্কটা। এবার এই শ্যাডো ফ্লিটের মানে কি? শ্যাডো ফ্লিট মানে হলো এমন কিছু জাহাজ যেগুলো ফেক আইডেন্টিটি আর ফেক ফ্ল্যাগ ব্যবহার করে সিক্রেটলি রাশিয়ান অয়েলকে ট্রান্সমিট করে। ওয়েস্টার্ন দেশ যে রাশিয়ার উপর এত স্যাংশন ইম্পোজ করে রেখেছে সেগুলোকে অ্যাভয়েড করার জন্য। কারণ যে জাহাজই হোক না কেন, লম্বা একটা জার্নি কমপ্লিট করে দূর দেশে কোনো কিছু পাঠানোর জন্য মাঝপথে ফরেন কোনো দেশের পোর্টে রিপেলিং, রিপেয়ার অথবা ট্রান্সশিপমেন্টের জন্য অন্তত ডক করতে হয়। সেক্ষেত্রে ফেক আইডেন্টিটি আর ফেক ফ্ল্যাগ ব্যবহার করলে সুযোগ থাকে ধরা না পড়ে বেরিয়ে যাওয়ার। রাশিয়া এই সেম জিনিসটাই করছে। সো শ্যাডো ফ্লিট কি তার মানে ইলিগাল? ওয়েল, না। অ্যাকচুয়ালি রাশিয়ার উপরে যে এত স্যাংশন, সেগুলো সিম্পলি হলো ওয়েস্টার্ন স্যাংশন। ইউএন মানে ইউনাইটেড নেশন দ্বারা নির্ধারিত কোনো প্রতিবন্ধকতা না। যে কোনো দেশের যে কোনো পুরনো শিপ রাশিয়া ব্যবহার করতে পারে, যে কোনো রুটকে ফলো করতে পারে, যতক্ষণ না রাশিয়া ইউএন দ্বারা নির্ধারিত কোনো নিয়মকে ভায়োলেট করছে। প্লাস ফ্রান্স এই অয়েল ট্যাঙ্কারটাকে ধরেছে সেটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ওয়াটারে ছিল। ফ্রান্সের পাশ দিয়ে ছিল, বাট ইন্টারন্যাশনাল ওয়াটারে ছিল। ইন্টারন্যাশনাল ওয়াটার মানে আপনি হয়তো জানবেন যে যে কোনো দেশের সমুদ্র বা নদীর তীর থেকে ইমিডিয়েট কিছু এলাকাকে বলা হয় টেরিটোরিয়াল ওয়াটার। দেন তারপর শুরু হয় সেই দেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন, মানে সেখানে যত রকমের মাইনিং, ড্রিলিং ইত্যাদি করতে পারে। তারপরে ডিপ সি এর এলাকাকে বলা হয় ইন্টারন্যাশনাল ওয়াটার। যে কোনো দেশই সেখান দিয়ে ইচ্ছে মতন করে নিজের শিপ নিয়ে যেতে পারে। অন্য কোনো দেশের কোনো অধিকার নেই সেই শিপ বা ট্যাঙ্কারকে ক্যাপচার করার, যতক্ষণ সেটা ইউএন এর ইন্টারন্যাশনাল লকে ফলো করছে। মানে ফ্রান্স এখানে একটা বড় ভুল করেছে। তাই বুঝতে পারছেন আশা করি কতটা ইন্টারেস্টিং এই ডেভেলপমেন্টটা, প্লাস কতটা কনসার্নিং নট জাস্ট ভারত বা রাশিয়া, বাট পুরো ওয়ার্ল্ডের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি অনেকেই মনে করছে, অনেক অ্যানালিস্ট, অনেক এক্সপার্টসরা মনে করছে এই যে ডেনমার্কের দিকে ড্রোন লঞ্চ করার অ্যাঙ্গেলটা, তাও আবার কোনো রকম হার্ড প্রুফ ছাড়াই ফ্রান্স যে ক্লেম করছে, সেটা অ্যাকচুয়ালি ভারত আর রাশিয়াকে ডেলিভারিটলি টার্গেট করার জন্য জাস্ট একটা এক্সকিউজ দিচ্ছে। কারণ রিসেন্টলি G7 দেশ মিলে অ্যানাউন্স করেছে যে 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 দেশ এখনো রাশিয়া থেকে অয়েল বাই করা বাড়িয়ে চলেছে, ইনক্রিজ করে যাচ্ছে, তাদেরকে এবার G7 দেশ মিলে একসাথে টার্গেট করবে, প্রেসারাইজ করবে আরো বেশি করে। এবার দেখুন, এখানে ইনক্লুড করা হয়েছে ইনক্রিজ করার কথাটা। ইউরোপিয়ান দেশ এখনো রাশিয়া থেকে নিজেরাই অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস বাই করে। ধীরে ধীরে এখন রিসেন্টলি এক্সপোজ হয়ে যাওয়ার পর থেকেই কমানো শুরু করেছে বা একই জায়গায় স্থির রেখেছে। ইনক্রিজ কথাটা ইনক্লুড করে দেওয়া মানে হলো নিজেদেরকে আগে থেকে বাঁচিয়ে। এবার আপনি ভালো মতনই জানেন কোন কোন দেশ আছে যারা এখনো রাশিয়া থেকে অয়েল বাই করা বাড়িয়ে চলেছে। এক হলো চীন, আর আরেকটা হলো ভাবে, মানে টার্গেটটা হলো অ্যাকচুয়ালি রাশিয়া, চীন আর ভারত। এখন ব্যাপারটা হলো এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েস্টার্ন দেশের ক্ষেত্রে এতটাই সহজ না চীনের ওপরে স্যাংশন ইম্পোজ করা, চীনকে কোনোভাবে আটকানো। প্লাস রাশিয়া আর চায়না ডাইরেক্ট বর্ডার শেয়ার করে, ডাইরেক্ট পাইপলাইন ডেভেলপ করছে ন্যাচারাল গ্যাসের জন্য। ইস্ট কোস্ট হয়ে আবার ইজি রুট আছে অয়েল সাপ্লাই এর জন্য। মানে রাশিয়ার কোনো দরকার পড়ে না ওভাবে অতটা ঘুরে আটলান্টিক ওশান পার করে চীনকে অয়েল পাঠানো। সো অবভিয়াসলি এখানে মেইন টার্গেটটা হলো ভারত। বাট এখানে প্রশ্নটা হলো ফ্রান্স কি টোটালি ইউনিল্যাটারালি
মানে একতরফা ভাবে ডিসিশন নিয়ে কি এই কাজটা করেছে, নাকি G7 দেশ প্রপার কোঅর্ডিনেট করে কোহিসিভলি এই ডিসিশনটা নিয়েছে? কারণ যেমনটা আপনি জানেন, G7 দেশের মধ্যে রয়েছে ফ্রান্স, ইটালি আর জাপান। কানাডা, জার্মানি, ইউএস আর ইউকেও আছে, বাট ভারতের ক্ষেত্রে মেইন ফোকাসটা হলো ফ্রান্স, জাপান আর ইটালি। তিনটে দেশের সাথেই ভারত একটা স্ট্রং ইকোনমিক রিলেশন শেয়ার করে। প্লাস ইন্ডিয়ার ইইউ আবার ট্রেড ডিল নিয়ে কথা চলছে। G7 দেশ যদি কোহিসিভলি এই ধরনের কাজগুলোকে কন্টিনিউ করতে থাকে, ভারতের দিকে আসা রাশিয়ান অয়েল ট্যাঙ্কারগুলোকে এইভাবে যদি আটকাতে থাকে, ভারত আর রাশিয়া মিলে সিম্পলি জাস্ট রুটটাকে একটু চেঞ্জ করে নেয়। হয় আরো ডিপার ইন্টারন্যাশনাল ওয়াটারের রুট ধরবে, আর না হলে সিম্পলি জাস্ট রুটটাকে ডাইভার্ট করে দেবে ওয়েস্টের জায়গায় ইস্টের দিকে করে। মানে সিম্পলি জাস্ট সাউথ চায়না সি হয়ে মালাক্কা স্ট্রেট দেন ভারত। এমন কোনো অসুবিধা হবে না। ভারত আর রাশিয়া একটু বিরক্ত হবে, অ্যানয়েড ফিল করবে, বাট তবুও ঠিক ম্যানেজ করে নেয়। এবার মালাক্কা স্ট্রেটকেও চোখ করার চেষ্টা করলে ফ্রান্স হোক বা অন্য কোনো G7 দেশ, সব থেকে ইম্পর্টেন্ট ট্রেড রুট ইন্ডিয়ান ওশানকে তাহলে তাদেরকে ভুলতে হবে। এতটা সহজ না ভারতকে এড়িয়ে ইন্ডিয়ান ওশানকে পার করা। তার উপর সিম্পল এই আটলান্টিক ওশানের রাস্তাটি বারবার ধরে আটকে দেওয়া মানে হলো ভারত আর রাশিয়ারও একটা পথ ওপেন করে দেওয়ার রিটালিয়েট করার জন্য। ইউরোপের দরকার কনস্ট্যান্ট এনার্জি সাপ্লাই, না হলে ইউরোপ জাস্ট জমে যাবে ঠান্ডা। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত হলো ইউরোপের লার্জেস্ট রিফাইন্ড অয়েল সাপ্লায়ার। রাশিয়া থেকে আবার ডাইরেক্টলি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ইম্পোর্ট করে। ভারত আর রাশিয়া মিলে ইচ্ছে হলে যখন খুশি প্রপার কোঅর্ডিনেট করে স্ট্র্যাটেজিক্যালি হিটব্যাক করতে পারে। হয় সাপ্লাই পুরোটা স্টপ করে দিয়ে, আর না হলে জাস্ট খানিকটা স্ট্র্যাটেজিক্যালি রেগুলেট করে। তাতে ইউরোপ প্রবলেমে পড়ে যাবে। অলসো ট্যাঙ্কারটাকে আর কেউ না ফ্রান্স আটকেছে, যে ফ্রান্স ভারতের সাথে হিউজ বিজনেস করে। ভারতের ইচ্ছে হলেই ডিলগুলোকে সব ক্যান্সেল করে দিতে পারে। হিউজ একটা ইকোনমিক লস ফেস করবে তখন ফ্রান্স। রিসেন্টলি ইউএস এর এক্সাম্পলটা সবার সামনে আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে টোটাল শাটডাউন। H1B ভিসাতে প্রথমে পার ইয়ার $1 লাখ হিসেবে অ্যানাউন্স করছে, দেন পরে সেখান থেকে ব্যাকট্র্যাক করে ওয়ান টাইমে এখন $1 লাখ নামিয়ে এনেছে। তবুও সেখানে অনেক ব্যাকল্যাশ ফেস করছে। ফার্মাতেও 100% ট্যারিফ অ্যানাউন্স করেছিল, দেন সেটাতেও আবার এখন ব্যাকট্র্যাক। আজকের দিনে দাঁড়িয়ে এই স্যাংশন, ট্যারিফ এগুলো অনেক সময় নিজেদের দেশের ওপরই বেশি এফেক্ট ফেলে। ইউএসএ তে সেটাই হচ্ছে। ফ্রান্সও সেই রাস্তাতেই চললে ফলটাও ঠিক সেরকমই হবে। ইন্ডিয়ার ইউ যে আবার ট্রেড টক চলছে, সেখানেও ভারত জাস্ট সিম্পলি ডিলে করে দিতে পারে, বা আরো কঠিনভাবে হয়তো নেগোশিয়েট করতে পারে। ভুলে যাওয়া উচিত না, এই মুহূর্তে দাঁড়িয়ে জিএসটি তে অনেক ছাড় দেওয়ার পর ভারত হলো অনেকটা অ্যাট্রাকটিভ একটা ইকোনমি। নাম্বার অফ পিপলের দিক থেকে লার্জেস্ট কনজিউমার মার্কেট। ওয়ান ওয়ে অর আনাদার ভারত গ্রো করতে থাকে। হোল ইউরোপ এখন অ্যাকচুয়ালি ইকোনমিক ক্রাইসিস ফেস করছে। সো প্রবলেমে উল্টে ইউরোপই পড়ে এরকম জাহাজ আটকানোর মতন কাজগুলোকে কন্টিনিউ রাখিয়ে নাও। এখানে অ্যাকচুয়াল মেইন কনসার্নটায় আসা যাক। অনেক এক্সপার্টরা মনে করছে যে ফ্রান্স বা পুরো ইউরোপই এই কাজটা অ্যাকচুয়ালি করছে ফলস ফ্ল্যাগ ন্যারেটিভ চালানোর জন্য, ইউএস কে পুনরায় রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রে আরো বেশি করে ইনভলভ করে নেওয়ার জন্য। কারণ রিসেন্টলি ট্রাম্প বলেছিলেন যতক্ষণ না ইউরোপ পুরোপুরি ট্রাম্পের কথা মানছে, ট্রাম্পের কথা অনুযায়ী ভারত আর চীনের ওপরে ট্যারিফ বা স্যাংশন ইম্পোজ করছে, ট্রাম্প ততক্ষণ আর কোনো ইউরোপের হয়ে স্টেপস নেবেন না। অ্যাকচুয়ালি ইউরোপ ভালো মতন করেই জানে ট্রাম্পের কথা মেনে ভারত আর চীনের ওপরে স্যাংশন ইম্পোজ করলে ইউরোপ নিজেই উঠে প্রবলেমে পড়ে যাবে। সো ইউরোপ পুরোপুরি ট্রাম্পের কথা মেনে চলতে চাইছে। আবার ট্রাম্প যদি একাই একের পর এক স্টেপস নিতে থাকেন, তাহলে উল্টে ইউএস এরই ক্ষতি হচ্ছে। সো সেই কারণেই ট্রাম্পের এই অ্যানাউন্সমেন্ট। আর এই জন্যই অনেক অ্যানালিস্ট মনে করছে ঘুরিয়ে ট্রাম্পকে অন্যভাবে ইনভলভ করার জন্য এই অয়েল ট্যাঙ্কার নিয়ে ফলস ফ্ল্যাগ ন্যারেটিভ। ইউএস কোনো কনফ্লিক্টে ডাইরেক্ট ইনভলভ হওয়া মানে হলো অনেকটা বড় কনসার্ন। তার উপর ফ্রান্স ট্যাঙ্কারটাকে ক্যাপচার করেছে ইন্টারন্যাশনাল ওয়াটার থেকে। রাশিয়া চাইলেই এটাকে একটা ওয়ার হিসাবে ধরতে পারে। মানে ফ্রান্স বলুন বা ইউরোপ বা নেটো বা G7, ইউএস সমেত নেটো ভার্সেস রাশিয়া একটা ফুল স্কেল ওয়ারের রিস্ক নিয়ে খেলছে, যেটা পুরো ওয়ার্ল্ডের ক্ষেত্রেই কোনোভাবেই ভালো হবে না। এবার ফ্রান্স আবার ম্যারিটাইম জুরিসডিকশন বা ম্যারিটাইম ল এর নাম করে এই কাজটা করেছে, যেখানে রাশিয়ার ল্যান্ডমাসের দিক থেকে এতটা হিউজ। অতিরিক্ত পরিমাণে রাশিয়া হ্যারাস করতে পারে G7 তথা ইউরোপকে। তার সাথে আবার চীনকে অ্যাড করে সমুদ্রে চীন কতটা বলি সেটা সবাই জানে। আই হোপ সবার মধ্যে এখানে একটা সেন্স প্রিভেল করবে। যাই হোক, এই সিচুয়েশনটা নিয়ে আপনার কি মনে হয় সেটা কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।